গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। একদিন মুর্শিদাবাদের নবাব বাহাদুর আর উজির মশাই খাজনা হিসাব করতে বসলো, আর হিসাব করে দেখলো যে সবাই খাজনা ঠিক সময় মতোই শোধ করে দিয়েছে। নবাব বাহাদুর বলল, এটা তো একদম ঠিক হলো না। কৃষ্ণচন্দ্র যদি সঠিক সময়ের আগেই সব খাজনা টাকা শোধ করে দেয়, তাহলে আমি কোন ছুতোই কৃষ্ণচন্দ্রের পেছনে লাগবো শুনি? উজির বলল, আমি এটা খুব ভালো করেই জানি জাহাপনা। কৃষ্ণচন্দ্রের পেছনে না লাগলে আপনার আবার বিরিয়ানি হজম হতে চায় না। নবাব বাহাদুর বলল, হ্যাঁ উজির, এই কথাটা কিন্তু তুমি একদম ঠিক বলেছ। আর জানো তো, মাঝে মাঝে আমার ইচ্ছে হয় ওই কৃষ্ণচন্দ্রকে বিরিয়ানির হাড়ির ভেতরে ঢুকিয়ে সেদ্ধ করে খাই। সেই কবে থেকে কৃষ্ণনগর রাজ্যটা হাতিয়ে নেওয়ার জন্য লড়াই করছি, কিন্তু কোনোভাবেই পারছি না আমি। উজির বলল, আর প্রত্যেকবার ওই রাজা কৃষ্ণচন্দ্র আর হয়েছে গোপাল, আমাদের বানানো ফাঁদে আমাদেরই ফেলে দিচ্ছে জাহাপনা। নবাব বাহাদুর বলল, তাই এবার আমি আগে থেকে কোনো ফাঁদ পাতব না, যা হবে সব সামনাসামনি বোঝাপড়া হবে। উজির বলল, সে কি জাহাপনা, কি করবেন আপনি? নবাব বাহাদুর বলল, আমি কৃষ্ণনগরে যাব, আর আমি আচমকাই ওই কৃষ্ণচন্দ্রের কাছে যাব। এবার একটা হেস্তনেস্ত করে তবেই মুর্শিদাবাদে ফিরব, এই আমি বলে দিলাম। যে করেই হোক ওই কৃষ্ণচন্দ্রের রাজ্যটা আমার চাই চাই। কয়েকদিন পরে নবাব বাহাদুর আর উজির মশাই আচমকা কৃষ্ণচন্দ্রের কাছে চলে আসলো। এদিকে গোপাল সকাল সকাল বাজারে গিয়েছিল, বাড়ি ফেরার পথে দেখলো নবাব বাহাদুর আর উজির মশাই রাজবাড়ির দিকে যাচ্ছিল। তাই গোপাল তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে বাজারের ব্যাগটা গিন্নিকে দিয়েই রাজবাড়িতে চলে আসলো। এদিকে সকল সভাসদ রাজসভাতে চলে এসেছে। একটু পরেই মহারাজ কৃষ্ণচন্দ্র চলে এলো। মহারাজ সভাতে আসতে না আসতেই মন্ত্রীমশাই মহারাজকে বলল, মহারাজ, আজও গোপাল মনে হয় ডুব মেরেছে। সেনাপতি বলল, এ আর নতুন কি, গোপাল গুনে গুনে কয়েকটা দিন মাত্র রাজসভাতে আসে, আর সারা মাসের সব টাকা পুরোটাই নিয়ে নেয়। এদিকে তখনই মুর্শিদাবাদের নবাব বাহাদুর রাজসভাতে আসে আর বলে, কি কৃষ্ণচন্দ্র, তোমার রাজকার্য কেমন চলছে শুনি? মহারাজ অবাক হয়ে বলল, মানে নবাব বাহাদুর আপনি? উজির বলল, দেখেছেন জাহাপানা, দেখেছেন? রাজা কৃষ্ণচন্দ্র আপনাকে দেখে কেমন ভূত দেখার মতো চমকে উঠল। নবাব বাহাদুর বলল, তাই তো দেখছি উজির। কে কৃষ্ণচন্দ্র, অমন চমকে উঠলে কেন? মহারাজ বলল, না মানে আমি তো সঠিক সময়ে খাজনা শোধ করে দিয়েছি জাহাপনা, আর আপনি আমার রাজ্যে আসবেন এমন কোনো চিঠিও তো আমি পাইনি, তাই আর কি ওই মানে। নবাব বাহাদুর বলল, কি মানে করছো? আমি বুঝি তোমাকে না জানিয়ে তোমার রাজ্যে আসতে পারি না? মহারাজ বলল, না না, তা আমি বলতে চাইনি নবাব বাহাদুর। উজির বলল, জাহাপনা কিন্তু এই রাজ্যে ঘুরতে আসেননি, এই রাজ্য কেমন চলছে সেটা দেখতে এসেছে। মন্ত্রীমশাই বলল, রাজ্য ভালোই চলছে নবাব বাহাদুর, প্রজারা সবাই খুশিতে আছে, মাঠ ভরা ধান, পুকুর ভরা মাছ, আর রাজকোষ ভরা মুদ্রা, তাই না মহারাজ? আর তখনই গোপাল আসলো আর বলল, হ্যাঁ হ্যাঁ মন্ত্রীমশাই একদম ঠিক বলেছে নবাব বাহাদুর। মহারাজ বলল, গোপাল তুমি? গোপাল বলল, আগে হ্যাঁ মহারাজ, আমি বাজার করে বাড়ির দিকে যাচ্ছিলাম, হঠাৎ উজির আর নবাব বাহাদুরকে রাজবাড়ির দিকে আসতে দেখলাম, তাই তাড়াতাড়ি করে গিন্নিকে বাজারে ব্যাগটা দিয়েই চলে এলাম। নবাব বাহাদুর বলল, চলো চলো কৃষ্ণচন্দ্র, তোমার রাজ্যটাই একটু ঘুরে আসি দেখি।
তোমার শাসন ব্যবস্থা প্রজারা কেমন আছে সেটা একটু দেখে আসে। মহারাজ কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবল, নবাব বাহাদুরকে বিশেষ সুবিধার মনে হচ্ছে না, নিশ্চয়ই কোনো ফাঁদ পেতে রেখেছে আমার রাজ্যটা হাতিয়ে নেওয়ার জন্য। আমি বরং গোপালকে সঙ্গে নিয়ে যাই। মহারাজ বলল, তাই চলুন নবাব বাহাদুর, আর গোপাল তুমিও চলো আমার সঙ্গে। তারপর সবাই মিলে সম্পূর্ণ রাজ্যটা ঘুরে দেখলো, আর নবাব বাহাদুর অনেক প্রজাদের জিজ্ঞাসা করলো মহারাজ কৃষ্ণচন্দ্র কেমন শাসন করেছে। আর প্রজারাও মহারাজের নামে খুব ভালো ভালো কথাই বলল। তাই নবাব বাহাদুর কোনোভাবেই কৃষ্ণচন্দ্রের রাজ্যটা নিজের করতে পারছে না। রাজবাড়ির দিকে ফিরে আসার সময় হঠাৎ উজির দেখতে পেল মহারাজ কৃষ্ণচন্দ্র নবাব বাহাদুরের ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছে। উজির বলল, জাহাপনা দেখুন দেখুন, চোখ খুলে দেখুন। ছি 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 ছি, আমাদের নবাব বাহাদুরকে এইভাবে অপমান। নবাব বাহাদুর বলল, কি হলো উজির, কে আমাকে অপমান করলো? উজির বলল, রাজা কৃষ্ণচন্দ্র জাহাপনা। মহারাজ বলল, হ্যাঁ আমি? আবার কি করলাম আমি? উজির বলল, এই দেখুন জাহাপনা, এই দেখুন, রাজা কৃষ্ণচন্দ্র আপনার ছায়ার উপর পা দিয়ে দাঁড়িয়ে আছে। আপনি হলেন কি না এই বাংলার নবাব, একটা সামান্য রাজ্যের রাজা হয়ে রাজা কৃষ্ণচন্দ্র আপনার ছায়ার উপর পা দিয়ে দাঁড়ায়, কত বড় সাহস দেখুন। এদিকে মহারাজ সঙ্গে সঙ্গে ছায়া থেকে পা সরিয়ে নেয়। তখনই নবাব বাহাদুর রাজা কৃষ্ণচন্দ্রকে বলে, কৃষ্ণচন্দ্র, তোমার এত বড় সাহস, তুমি আমার ছায়ার উপর পা দিয়ে দাঁড়িয়ে আছো, তোমার আজকেই আমি গর্দান নেব। মহারাজ কৃষ্ণচন্দ্র অনেকবার ক্ষমা চাইল, কিন্তু নবাব বাহাদুর কোনোভাবেই ক্ষমা করল না, আর বলল যে কালকেই আমি তোমার গর্দান নেব। নবাব বাহাদুর বলল, বলো কৃষ্ণচন্দ্র, বলো তোমার শেষ ইচ্ছে বলো, আমি তোমার শেষ ইচ্ছে পূরণ করব। এদিকে মহারাজ কৃষ্ণচন্দ্র একেবারেই কান্নায় ভেঙে পড়েছে। তাই গোপাল বলল, গর্দান নেওয়ার কথা শুনে মহারাজ খুব ভেঙে পড়েছে নবাব বাহাদুর। তাই মহারাজের হয়ে আমি আপনার কাছে একটা দিন অতিরিক্ত সময় চাইছি। ধরে নিন না, এটাই মহারাজের শেষ ইচ্ছে। নবাব বাহাদুর একটা দিনের সময় দিলেন। তারপর সেখান থেকে রাজবাড়িতে চলে গেল। মহারাজ গোপালকে বলল, এই গোপাল, এই গোপাল, এবার কি হবে আমার? গোপাল বলল, সেটাই তো ভাবছি মহারাজ। তারপর সেখান থেকে যে যার বাড়িতে চলে গেল। মহারাজ তো খাওয়া দাওয়া সব বন্ধই করে দিয়েছে। আর এদিকে মন্ত্রীমশাই নবাব বাহাদুরের কাছে গেল এবং দল বদল করলো। গোপাল বাড়িতে গিয়ে শুধু ভাবছে কিভাবে মহারাজকে বাঁচানো যায়। হঠাৎ করে গোপালের মাথায় একটা বুদ্ধি এলো। পরের দিন রাজসভায় গোপাল আর মহারাজ বাদে সবাই এসেছে। মন্ত্রীমশাই সকল সভাসদকে বলল, এখনো সময় আছে, তোমরা এই সুযোগে মহারাজের সঙ্গ ছেড়ে নবাবের দলে যোগ দাও, না হলে নবাবকে বলে আমি তোমাদের সবার গর্দান নেব, এই বলে দিলাম কিন্তু। রাজবৈদ্য বলল, না 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 না, এ কি করে হয় মন্ত্রীমশাই? সারা বছর মহারাজের জন্য কাজ করে গেলাম, আর শেষ বয়সে এসে কিনা দল বদল করব? না 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 না, এটা হয় না মন্ত্রীমশাই। মন্ত্রীমশাই বলল, তোমাদের হাতে মাত্র একদিন সময় আছে, তোমরা ভেবে দেখো, আগামী কালকেই নবাব বাহাদুর মহারাজের গর্দান নেবে। এদিকে তখনই গোপাল সভাতে এসে বলল, মন্ত্রীমশাই কিন্তু একদম ঠিক কথা বলেছে, ভেবে দেখো সবাই। সেনাপতি বলল, গোপাল, তুমিও শেষে এই কথা বলছো? গোপাল বলল, হ্যাঁ বলছি, সব ভেবেচিন্তেই বলছি। এদিকে মহারাজ গোপালের কথা শুনে আবার বেশি করে ভেঙে পড়ল, কারণ গোপালের উপর একটা আলাদাই ভরসা ছিল। পরের দিন সবাই এক জায়গায় হলো, মহারাজের গর্দান নেবে নবাব বাহাদুর। তখনই গোপাল এসে নবাব বাহাদুরকে বলল, জাহাপনা, আমি মহারাজ কৃষ্ণচন্দ্রের গর্দান নিতে চাই, কারণ আমি অনেকবার মহারাজকে আমার মাইনে বাড়ানোর কথা বলেছিলাম, কিন্তু মহারাজ আমার মাইনে বাড়ায়নি। তাই আমি চাই মহারাজের গর্দান নিতে। নবাব বাহাদুর গোপালকে অনুমতি দিল মহারাজের গর্দান নিতে। গোপাল মহারাজের ছায়ার গর্দান নিল। নবাব বাহাদুর বলল, এই গোপাল, এই তুমি আমার সঙ্গে কি মস্করা করছো?
কৃষ্ণচন্দ্র যে এখনো অক্ষত দাঁড়িয়ে রয়েছে। গোপাল বলল, তাতে কি হয়েছে জাহাপনা? দেখলেন না আমি কেমন মহারাজের ছায়ার গলায় এক কোপ মারলাম? নবাব বাহাদুর বলল, ছায়ার গলায় কোপ মারলে আসল মানুষের কিছু হয় না মরকট। গোপাল বলল, কেন 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 হয় না? ছায়ায় পা দিলে যদি আপনাকে অপমান করা হয়, তাহলে ছায়ায় গর্দান নিলে সেটা শাস্তি হয় না কেন? আর তখনই মহারাজ কৃষ্ণচন্দ্র হেসে উঠল আর বলল, গোপাল, এই তাহলে ছিল তোমার মনে? গোপাল নবাব বাহাদুরকে বলল, কি নবাব বাহাদুর, আমি কি কিছু ভুল বললাম? নবাব বাহাদুর বলল, না মানে ঠিকই বলেছ গোপাল। গোপাল মহারাজকে বলল, মহারাজ, গোপাল ভাঁড় মন্ত্রী নয় যে সুযোগ বুঝে দল বদল করবে। গোপাল ভাঁড় মহারাজের সঙ্গে ছিল, আছে আর ভবিষ্যতেও থাকবে। তো ফ্রেন্ড, গোপাল ভাঁড়ের ছোট্ট গল্পটা কিরকম লাগলো বলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।